নির্বাচন পেছাতে ষড়যন্ত্র করছে পতিত শক্তি, দাবি বিএনপি নেতাদের। ফ্যাসিবাদ বিরোধী ঐক্যের ডাক, গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার সুযোগ কাজে লাগানোর আহ্বান। পিআর পদ্ধতিতে ভোট না হলে আন্দোলনের হুঁশিয়ারি জামায়াতের। সংস্কার বিচারে জোর, প্রশাসনের নিরপেক্ষতা ও লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতের দাবি এনসিপির। চ্যালেঞ্জ থাকলেও ফেব্রুয়ারিতে ভোট আয়োজনে প্রস্তুত ইসি। সরকারের আনুষ্ঠানিক চিঠির অপেক্ষা। কোনো চাপ এলে পুরো আসনে ভোট বন্ধের হুঁশিয়ারি সিইসির। জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলায় 30 আসামির বিচার শুরু। পলাতক 24 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা। হাসিনা কামালের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ। বিমানবন্দর থেকে প্রবাসী স্বজনকে নিয়ে ফেরা হলো না বাড়ি। নোয়াখালীর বেগমগঞ্জে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে। 4 শিশুসহ প্রাণ গেল একই পরিবারের 7 জনের। সময় সংবাদের সঙ্গে আছি আমি জিন্নাতারা যশোয়া। জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে রাজধানীতে বিজয় র্যালি করছে বিএনপি। এই মুহূর্তে নয়াপল্টনে আছেন সহকর্মী রায়দুল ইসলাম শুভ, সাইফুল রুদ্র এবং চট্টগ্রামের নিউ মার্কেট এলাকায় আছেন শফিকুল আলম। সরাসরি প্রথমে যাচ্ছি রায়দুলের কাছে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের ফলে যে বিজয় অর্জিত হয়েছে, বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা বলে যেটা বলা হচ্ছে, এই বিজয়কে উদযাপন করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বিজয় র্যালির আয়োজন করেছে। এবং এই বিজয় র্যালিতে ঢাকা বিভাগের অন্তর্গত 17টি জেলা থেকে বিএনপি এবং তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এসে উপস্থিত হয়েছেন। ঢাকার আশপাশ থেকে বলতে গেলে এখানে নরসিংদী, টাঙ্গাইল, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, শরীয়তপুর এই সমস্ত জেলাসহ অন্যান্য জেলাগুলো আছে, সেই জেলাগুলো থেকে তৃণমূলের নেতাকর্মীরা আজকে এই বিজয় উদযাপনের জন্য রাজধানীতে এসে উপস্থিত হয়েছেন। দুপুর থেকেই পল্টন সহ আশপাশের এলাকা তাদের পদচারণায় মুখর হয়ে ওঠে। নেতাকর্মীদের সঙ্গে আমরা কথা বলছিলাম, তাদের সঙ্গে কথা বলে জানার চেষ্টা করছিলাম যে এই যে বর্ষপূর্তি এবং এই যে বিজয় উদযাপন, এই উদযাপনে তাদের অনুভূতিগুলো তারা আমাদের কাছে প্রকাশ করছিলেন। তারা বলছিলেন যে ফ্যাসিস্ট সরকারকে প্রতিহত করা, ফ্যাসিস্টের পতন ঘটানো এবং আওয়ামী দুঃশাসনের অবসান করানোর জন্য তারা গত 15 বছর ধরে রাজপথে আন্দোলন সংগ্রাম করে গেছেন। এমনকি জুলাই আগস্টের যে গণবিপ্লব, গণজোয়ার, সেই গণবিপ্লবের সময়ও তারা সক্রিয়ভাবে মাঠে তাদের দায়িত্ব পালন করেছেন। এবং এই দায়িত্ব পালন করতে গিয়ে বিভিন্ন সময় তারা বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়েছেন। কেউ পুলিশের হাতে আহত হয়েছেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন ইউনিটের হাতে অনেকে গুম হয়েছেন, অনেকে নির্যাতিত হয়েছেন। তৎকালীন আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠনের যারা নেতাকর্মী আছেন তাদের হাতে নির্যাতনের শিকার হয়েছেন এবং এই নির্যাতনের প্রতিবাদ করেছেন তারা বছরের পর বছর। এবং একটা সময় গিয়ে 2024 সালের জুলাই মাসে শুরু হওয়া আন্দোলনের ফসল হিসেবে আগস্টের 5 তারিখে এসে এই যে আওয়ামী দুঃশাসন এবং স্বৈর শাসনের যে ধারাবাহিকতা ছিল, সেই ধারাবাহিকতার অবসান ঘটে। এবং তারা বলছিলেন যে তাদের ছাত্র দলের নেতাকর্মীরা আহত হতেন যখনই তারা কোনো ধরনের কর্মসূচি পালনে যেতেন, এবং তাদের যুবদল সহ তাদের যে মূল দল বিএনপি, তাদের নেতাকর্মীদেরকেও বিভিন্ন সময় নির্যাতনের শিকার হতে হয়েছে। এবং আপনারা জানেন, তারা বলছিলেন যে তাদের নেতারা বছরের পর বছর বিভিন্ন সময় ধরে তারা কারাবরণ করেছেন। সরকার বিরোধী আন্দোলন কিংবা সরকারের বিরুদ্ধে কোনো ধরনের সমালোচনা করলে তারা নির্যাতনের শিকার হয়েছেন। আপনারা দেখছেন যে বিজয় র্যালিটি শুরু হয়েছে, বিজয় র্যালিটি নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয় থেকে শুরু হয়েছে। এই বিজয় র্যালিটি এই মুহূর্তে আছে নাইটিঙ্গেল মোড় পার হয়ে বিজয়নগর পেরিয়ে এই র্যালিটি এখন পল্টনের দিকে যাত্রা করছে। পল্টন হয়ে প্রেস ক্লাব হয়ে মৎস্য ভবন ঘুরে বিজয় র্যালিটি শাহবাগে গিয়ে শেষ হবে। জেলা থেকে আগত কর্মীরা বলছিলেন যে প্রতিরোধ তারা জেলায় জেলায় গড়ে তুলেছিলেন, সেই প্রতিরোধের ফলে তারা এই স্বৈরাচারী সরকারকে দেশছাড়া করতে সক্ষম হয়েছেন।
এবং তারা তাদের সেই দুঃসহ সময়ের স্মৃতির কথাগুলো বলছিলেন আমাদেরকে, যে পুলিশের বুলেট, তাদের লাঠিচার্জ, তাদের নির্মম নির্যাতনে কিভাবে তারা নির্মমভাবে তারা আহত হয়েছেন সেই বিষয়গুলো তারা বারবার আমাদের সামনে তুলে ধরছিলেন। তাদের কাছে আমরা জানতেও চেয়েছিলাম যে আগামীতে নতুন বাংলাদেশ নির্মাণে তাদের অবদানটা কেমন হবে। তারা বারবার বলছিলেন যে গত 17 বছর ধরে তারা যে নির্যাতনের শিকার হয়েছেন, তারা যে ধরনের অত্যাচারের শিকার হয়েছেন, আগামীর বাংলাদেশে তারা এই ধরনের অত্যাচার কিংবা নির্যাতনের শিকার যেন আর কেউ না হয়, কোনো রাজনৈতিক দল যেন এই ধরনের ফ্যাসিস্ট হয়ে উঠতে না পারে, তারা সেই চেষ্টাটি চালাবেন এবং তারা সেই প্রত্যয় নিয়ে আগামীর বাংলাদেশ গড়বেন বলে আমাদেরকে বলছিলেন। তো এই মুহূর্তে বিজয়নগরে আছেন আমাদের আরেক সহকর্মী রাইদুল ইসলাম শুভ, তার কাছ থেকে আমরা জানার চেষ্টা করব যে সে ওখানে কি ঘটছে। এখন পর্যন্ত কিন্তু দলীয় যে কার্যালয়, কেন্দ্রীয় কার্যালয়, সেই নয়াপল্টনের পর্যন্ত কিন্তু এখনো সেই মিছিলটি কিন্তু এখনো আছে। নেতাকর্মীদের যেই ঢল সেটি কিন্তু এখন পর্যন্ত শেষ হচ্ছে না। একের পর এক বিভিন্ন মহানগরের ওয়ার্ড থেকে শুরু করে আশেপাশে জেলার নেতাকর্মীরা কিন্তু এই বিজয় র্যালিতে কিন্তু অংশগ্রহণ করেছে। সকলের মুখে উচ্ছ্বাস, উদ্দীপনা। একটি বছর সেই স্বৈরাচার শাসনের অবসান ঘটার কারণে আজকের সেই বিএনপির সেই আনন্দ মিছিল বা বিজয় র্যালি তারা পালন করছে। এবং আমরা দেখেছি যে এই বিজয়ের র্যালির আগেই দলের শীর্ষ নেতারা কিন্তু বক্তব্য দিয়েছেন। সেই বক্তব্যে উঠে এসেছে এই গণতন্ত্র পুনরুদ্ধারের যেই সংগ্রাম, সেই সংগ্রামের সেই আলোকচিত্রগুলো, গত 11 বছরের ছাত্র জনতার অভ্যুত্থানের যে আন্দোলন, সেই আন্দোলনের সেই চিত্রগুলোর কথা কিন্তু উঠে এসেছে। এবং আগামী নির্বাচনকে সামনে রেখে দেশের বর্তমান প্রেক্ষাপট এবং আইনশৃঙ্খলা ব্যবস্থা থেকে শুরু করে রাষ্ট্রীয় কাঠামো গঠনে যে সংস্কার হওয়া প্রয়োজন, সেই সংস্কার যেন আগামী নির্বাচিত সরকারের অধীনে টেকসই যে সংস্কার, সেই সংস্কারটি হবে বলে আসলে শীর্ষ পর্যায়ের নেতারা বলছেন। এবং ঘোষণাপত্র কিন্তু গতকাল ঘোষণা হয়েছে, জুলাই ঘোষণাপত্র কিন্তু গতকাল ঘোষণা হয়েছে। এবং আজকে সেই আনন্দ মিছিলে বিএনপি কিন্তু সেই ঘোষণাপত্রকে কিন্তু সনদপত্রকে কিন্তু আসলে স্বাগত জানিয়েছে। এই যে নেতাকর্মীরা যারা আমরা দেখতে পাচ্ছি যে শুধুমাত্র ঢাকার মহানগরের উত্তর দক্ষিণের ওয়ার্ডগুলোই নয়, সেখানে কিন্তু যুক্ত হয়েছেন এই সেই আশেপাশে জেলার নেতাকর্মীরা। এবং আজকে বিএনপির যেই 36 দিনের কর্মসূচি জুলাই আগস্ট অভ্যুত্থানের স্মরণে, সেই জুলাই আগস্ট অভ্যুত্থানের স্মরণে বিএনপির 36 দিনের যে কর্মসূচির শেষ দিন, সেই শেষ দিনে কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি যে বিএনপির কেন্দ্রীয় সহ অঙ্গ সংগঠনের যে সকল নেতাকর্মীরা রয়েছে, সেই নেতাকর্মীরা আজকের এই বিজয় উল্লাসে, বিজয় আনন্দ মিছিলে কিন্তু উপস্থিত হয়েছে এবং র্যালিতে অংশ নিয়েছে। নেচে গিয়ে আনন্দ উল্লাসে পার করছে তারা। এবং যেমনটা আসলে তারা বলছেন, সেই ধারাবাহিকতায় কিন্তু শুধু রাজধানী ঢাকা শহরই নয়, দেশের বিভিন্ন জেলায় কিন্তু বিএনপির কর্মসূচি পালন হচ্ছে। এবং এই পর্যায়ে কিন্তু আমরা যেতে চাই চট্টগ্রামে আছেন আমাদের আরেক সহকর্মী, সেখানে সব শেষ খবর জানবো। এই মুহূর্তে কিন্তু বিএনপির যে বিজয় র্যালি, সেটি নগরীর যে সিরিয়া রয়েছে বাংলাদেশ ব্যাংকের সামনে এসেছেন। এবং সেখানে বিজয় র্যালি আজ 1 বছর পূর্তি উপলক্ষে গণ অভ্যুত্থানের সেই বিজয় র্যালিতে আমরা দেখতে পাচ্ছি। সেখানে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী রয়েছেন এবং সাবেক মেয়র এবং বর্তমান মেয়র ডাক্তার শাহাদাত হোসেন এবং সাবেক সাধারণ সম্পাদক আবুল হাসেম বাকরি আমরা দেখতে পাচ্ছি। মূলত আজকের এই যে বিজয় র্যালির মাধ্যমে কিন্তু যে নির্বাচনে একটি ডামাডোল চলে যাচ্ছে, সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এই মুহূর্তে মঞ্চে রয়েছেন আজকে মিছিল দেখে, আজকে মিছিলটা কি বার্তাটা আপনারা দিয়েছেন? আমরা লাইভের মধ্যে আছি। বার্তা হচ্ছে গণতন্ত্রের পথে অগ্রযাত্রা শুরু হয়েছে। বাংলাদেশের মানুষ তার মালিকানা ফিরে পাওয়ার আজকে সময় এসেছে। সবাইকে মিলে গণতন্ত্র সফল করতে হবে, বাংলাদেশের মানুষের মালিকানা ফিরিয়ে দিতে হবে। এই পথে যারা বাধাগ্রস্ত করবে গণতন্ত্রের বিরুদ্ধে, নির্বাচনের বিরুদ্ধে, তাদের ব্যাপারে সজাগ থাকতে হবে। ধানের শীষের পক্ষে জোয়ার শুরু হয়ে গেছে। ইনশাল্লাহ মানুষ ভোটের অধিকার প্রতিষ্ঠা করার জন্য প্রস্তুত। গত 16 বছরে যারা আন্দোলন করেছে, মাঠে ছিল,
ত্যাগ স্বীকার করেছে, নির্যাতন মামলা হামলার শিকার হয়েছে। ইনশাল্লাহ জনগণ তাদের পক্ষে আছে। আমরা দেখতে পাচ্ছি আসলে এই মুহূর্তে যে মিছিলটি সেটি নগরীর কোতোয়ালিতে এসে দাঁড়িয়েছে এবং সেখান থেকে কিন্তু তারা যেটি বার্তা দিচ্ছেন যে আসলে আগামী নির্বাচনকে সামনে রেখে যে প্রস্তুতি সেটি ইতিমধ্যে বিএনপি শুরু করে দিয়েছে। গতকাল যেহেতু ডক্টর যে প্রধান উপদেষ্টা একটি ইঙ্গিত দিয়েছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, সেই ইঙ্গিতকে সামনে রেখে কিন্তু আমরা দেখেছি এখানে হাজারো মানুষের ভিড়। অর্থাৎ চট্টগ্রামে এর আগে সমাবেশ হয়েছে, সমাবেশ থেকে যে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন কেউ যদি নির্বাচনের বানচাল করার চেষ্টা করে সেজন্য সবাইকে সতর্ক থাকতে হবে, সে বিষয়টি তিনি জানিয়েছেন। তো সব কিছু মিলিয়ে যেটি আমরা দেখতে পাচ্ছি হাজারো মানুষের ভিড় এই মিছিলকে একটু দেখানোর চেষ্টা করি এবং সেটি নগরীর যে কোতোয়ালি মোড় হয়ে সে মিছিলটি যে আন্দরকিল্লা হয়ে এবং সেটি প্রেস ক্লাবে গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে লালদিঘি পার হয়ে। তো আমরা সেই মিছিলটি এখন যে কোতোয়ালি রয়েছে, কোতোয়ালিতে আমরা সেই মিছিলটি দেখতে পাচ্ছি, সেখানে হাজারো মানুষের ভিড়। আমরা সেই মিছিলটি একটু দেখানোর চেষ্টা করব। সেই মিছিলে মানুষের জমায়েত রয়েছে। বিএনপি আসলে বলছে এই মিছিলে অর্থাৎ আজকের এই র্যালির মাধ্যমে তারা নির্বাচনী প্রস্তুতি শুরু করে দিয়েছে, সেরকম ইঙ্গিত আমির খসরু মাহমুদ দিয়েছেন। অর্থাৎ নির্বাচনের রোডে রাস্তায় তারা নেমে গেছেন সেই বিষয়টি কিন্তু বলেছেন। এখানে তারা সতর্ক করে দিয়েছেন আসলে সবাইকে, সবাই যেন যে জানা ষড়যন্ত্র উপেক্ষা করে নির্বাচনের জন্য সবাই প্রস্তুতি। তো সব কিছু মিলিয়ে যেটি বলা যায় এই মুহূর্তে সেই মিছিলটি নগরীর কোতোয়ালি মোড়ে এসেছে এবং সেখান থেকে আমির খসরু মাহমুদ চৌধুরী সবাইকে নির্বাচনী প্রস্তুতি নেওয়ার জন্য তিনি বলে দিয়েছেন। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ঢাকা ও চট্টগ্রাম থেকে বিএনপির বিজয় র্যালির সবশেষ খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের মানুষের সামনে ভোটের অধিকার প্রতিষ্ঠার সুযোগ তৈরি হয়েছে। এটি কাজে লাগিয়ে ফ্যাসিবাদ বিরোধী শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। নয়াপল্টনে জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বিএনপির বিজয় র্যালির আগে সমাবেশে তিনি কথা বলেন। দেশের রাজনৈতিক শক্তি প্রতিষ্ঠা করা গেলে ভবিষ্যতে আর কেউ ফ্যাসিস্ট হয়ে ওঠার সুযোগ পাবে না বলেও মন্তব্য করেন তিনি। নির্বাচনের তারিখ ঘোষণা হলে বিএনপির ৩১ দফা বাস্তবায়ন হবে বলেও আশা প্রকাশ করেন মির্জা ফখরুল। বর্তমানে দেশের গণতান্ত্রিক এবং জনগণের সামনে নিজেদের অধিকার প্রতিষ্ঠার এক অপার সম্ভাবনা এবং সুযোগ তৈরি হয়েছে। আমরা যদি এই সুযোগকে কাজে লাগিয়ে দেশের জনগণের রাজনৈতিক শক্তি প্রতিষ্ঠা করতে পারি, জনগণের রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতা নিশ্চিত করতে পারি, তাহলে ভবিষ্যতে আর কেউ ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করার সুযোগ পাবে না। এখানে কিন্তু ষড়যন্ত্র হচ্ছে যাতে করে নির্বাচন না হয় বা নির্বাচনকে বিলম্বিত করা যায়, তার জন্য আজকে স্বৈরাচারী পতিত স্বৈরাচার এবং গণতন্ত্রের বিরুদ্ধ শক্তি তারা আজকে ষড়যন্ত্র করছে। নির্বাচনের তারিখ ঘোষণা হবে খুব শিগগিরই। আমাদের নতুন জুলাই ঘোষণাপত্র হয়েছে, সংস্কার আমাদের চেয়ারম্যান তারেক রহমান সাহেবের যে দৃষ্টিভঙ্গি ৩১ দফা ৩১ দফার বাস্তবায়িত হতে চলেছে সংস্কারের মধ্যে দিয়ে। এই বাংলাদেশ তাবেদার মুক্ত থাকবে, এই বাংলাদেশ স্বাধীন সার্বভৌম গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে আমরা সকলে মিলে ঐক্যবদ্ধভাবে প্রতিষ্ঠিত করব। কারো কণ্ঠে জুলাইয়ের স্মৃতি, কারো মুখে দলীয় স্লোগান, কেউ আবার দীর্ঘ পথ পাড়ি দিয়ে এসেছেন বিশাল র্যালিতে অংশ নিতে। সবাই বলেছেন সবার আগে বাংলাদেশ। রাজধানীর নয়াপল্টনের কয়েক কিলোমিটার এলাকা যেন পরিণত হয় উৎসবের মিছিলে। সাইফুল রুদ্র রিপোর্ট। কাকরাইল থেকে নাইটাঙ্গেল, ফকিরাপুল থেকে পল্টন কিংবা বিজয়নগর, সব পথ যেন মিশে গেছে এক চৌরঙ্গিতে। বিজয় র্যালিকে কেন্দ্র করে উৎসবের আমেজে বর্ণিল বিএনপির কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টন। মাত্র এক বছর আগে অর্জিত নতুন বাংলাদেশের বিজয়কে উদযাপনে মেতে ওঠেন ঢাকা বিভাগের ১৭টি জেলা থেকে আসা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
জনতার সেই মিছিলে যেমন ছিলেন রাজধানীর শিক্ষিত তরুণ, তেমনি ছিলেন নারায়ণগঞ্জের ঘামে ভেজা মেহনতি শ্রমিক। দুপুরের আগে থেকেই রাজপথ কানায় কানায় পূর্ণ, কর্মীদের কণ্ঠে তখন দলীয় স্লোগান। তৃণমূলের এইসব নেতাকর্মী তাদের স্মৃতিচারণে তুলে ধরেন জুলাই আগস্টের ভয়াবহ দুঃসহ সেই সব দিনের কথা। আমাদের যুবদল থেকেই অন্ততপক্ষে 50 জন আহত এবং গুরুতর আহত আছে, যাদের শরীরে এখনও অনেকে স্প্লিটার বহন করছে এবং মাথার খুলি লেগে তাদের মাথা অপারেশন করে দীর্ঘদিন মুমূর্ষ থাকার অবস্থায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। এরকম অবস্থাও আমাদের যুবদলের নেতৃবৃন্দ রয়েছে। গত 15 বছরের আওয়ামী দুঃশাসন, অত্যাচার, নির্যাতন, গুম, খুন, বিচার বহির্ভূত হত্যা ও ফ্যাসিবাদ কায়েমের প্রতিবাদ জানান দূর দূরান্ত থেকে আসা এইসব কর্মীরা। এই আন্দোলন করতে গিয়ে আমাদের বহু লোক আমরা খুন হয়েছে, গুম হয়েছে, আমরা লক্ষ লক্ষ নেতাকর্মী আমরা মামলা খেয়েছি, আমরা দীর্ঘদিন আমরা বাড়িতে থাকতে 15 বছর আমরা বাড়িতে থাকতে পাইনি। জেলা থেকে নির্বাচিত সাবেক জনপ্রতিনিধিরা জানান গণতন্ত্রের শৃঙ্খলা রক্ষা ও দেশের স্থিতিশীলতার জন্য নির্বাচনের বিকল্প নেই। আগামী দিনের নির্বাচনের মধ্যে দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা হবে, জনগণের একটি সরকার প্রতিষ্ঠা হলে চূড়ান্ত বিজয় অর্জন হবে। জনতার সেই ঢল থেকে উচ্চারিত হয় আগামীর বাংলাদেশ হবে সাম্য, মানবিক মর্যাদা আর বৈষম্যহীন এক অনুকরণীয় ভূখণ্ড, যা পৃথিবীর মানচিত্রে মাথা উঁচু করে জানান দেবে এই দেশ মাথা নোয়াবার নয়। তারা বলছেন নতুন বাংলাদেশ হবে সম্প্রীতির বাংলাদেশ, যেখানে আগামীতে আর কেউ অত্যাচার, নির্যাতন, এমনকি গুম খুন করার দুঃসাহস পাবে না। এদিকে নতুন করে নির্বাচনের সম্ভাব্য সময় ঘোষণা করায় উৎফুল্ল কর্মীরা অপেক্ষায় রয়েছেন তাদের ভোটাধিকার ফিরে পাবার। বিজয় রানী থেকে সাইফুল রুদ্র, সময় সংবাদ, ঢাকা। ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণা রাজনৈতিক অচলাবস্থাকে দূর করবে বলে মনে করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ হবে না এমন কোনো কাজ প্রধান উপদেষ্টা করবেন না প্রত্যাশা তার। সকালে গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি জানান, ঐতিহাসিক জুলাই ঘোষণাপত্র রাজনৈতিক অস্থিতিশীলতা কাটিয়ে গণতন্ত্র উত্তরণের পথকে সমৃদ্ধ করবে। এদিকে দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, সংস্কার বিষয়ে ঐক্যমত হওয়া বিষয়গুলো পরের নির্বাচিত সংসদ বাস্তবায়ন করবে। এটি একমাত্র সাংবিধানিক বৈধ প্রক্রিয়া। রমজানের আগে 2026 সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করেন। ঐতিহাসিক 5ই আগস্ট স্বৈরাচার পতনের বর্ষপূর্তির রাতে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে রোজার আগে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের ঘোষণা দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। একই দিন বিকেলে পাঠ করেন জুলাই ঘোষণাপত্র। দুটি ঘোষণায় দেশের গণতন্ত্রের পথকে সুগম করবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার সকালে দলটির গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে একথা জানান মির্জা ফখরুল। বিএনপি বিশ্বাস করে এই ঘোষণাপত্রে রাজনৈতিক দলগুলো যে অঙ্গীকার করেছে তা পালনের মধ্য দিয়ে এক নতুন গণতান্ত্রিক বাংলাদেশে রূপান্তরের কাজ শুরু হবে। সুযোগ সৃষ্টি হবে এক সাম্য, মানবিক মূল্যবোধ ও ন্যায় বিচারের ভিত্তিতে সত্যিকারের প্রগতিশীল সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণের প্রক্রিয়া। নির্বাচনের সময় 2026-এর ফেব্রুয়ারি মাসে যে ঘোষণা করা হয়েছে তাকে স্বাগত জানাচ্ছে। বিএনপি মনে করে এই ঐতিহাসিক ঘোষণা বাংলাদেশে রাজনৈতিক অচলাবস্থা কাটিয়ে উঠবে এবং গণতন্ত্রের উত্তরণের পথকে সুগম করবে। দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি নির্বাচনের অনুকূলে আছে উল্লেখ করে নির্বাচন বানচাল করতে পারে এমন কিছু না করতে রাজনৈতিক দলগুলোকে আহ্বান জানান বিএনপি মহাসচিব। অত্যন্ত ভালোভাবে সম্ভব, এটা এখন আরো বেশি করে সম্ভব যে জনগণ এই নির্বাচনটা চায়। জনগণই আইন শৃঙ্খলা রক্ষার জন্য সবচেয়ে বড় প্রহরী হয়ে দাঁড়াবে। এদিকে সংস্কারের ব্যাপারে ঐক্যমত্য হওয়া বিষয়ে নির্বাচিত সংসদ বাস্তবায়ন করবে উল্লেখ করে দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, এটি একমাত্র সাংবিধানিক বৈধ প্রক্রিয়া। মাননীয় প্রধান উপদেষ্টা দিয়েছেন ঘোষণাপত্রে যে পরবর্তী নির্বাচিত সংসদ সংবিধানের যাবতীয় সংস্কার বা সংশোধনী এগুলো বাস্তবায়ন করবে। এটাই আইনি এবং সাংবিধানিক প্রক্রিয়া। এর বাইরে অন্য কোনো প্রক্রিয়ার কথা আমাদের জানা নেই। নির্বাচনকে সুষ্ঠু করতে বাধা সৃষ্টি করে অন্তর্বর্তী সরকার এমন কিছু করবে না বলেও আশা প্রকাশ করেন বিএনপি নেতারা। প্রফেসর ইউনূস নিশ্চয়ই এখন পর্যন্ত যতগুলো কাজ করে এসেছেন তাতে করে উনি প্রমাণ করেছেন যে ভবিষ্যতেও তিনি নির্বাচনকে সুষ্ঠু অবাধ করার জন্য এমন কিছু করবেন না যেটা প্রশ্নবিদ্ধ হবে। জুম্মান সাদিক, জ্যাভলিন, সময় সংবাদ, ঢাকা।
এদিকে ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণাকে ইতিবাচক বলছে জামায়াত, তবে সংস্কার, বিচার এবং পিআর পদ্ধতিতে ভোট না হলে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে দলটি। একই সঙ্গে জুলাই ঘোষণাপত্রকে অপূর্ণাঙ্গ উল্লেখ করে নেতারা বলেছেন, জাতির আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেনি ঘোষণাপত্রে। বুধবার বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংবাদ সম্মেলনের নির্ধারিত সময় ছিল বেলা 12টা, কিন্তু সাংবাদিকদের বসিয়ে রেখেই শীর্ষ নেতারা রুদ্ধদ্বার বৈঠক করে কয়েক দফা। প্রায় 40 মিনিট বিলম্বে শুরু হওয়া সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন দলটির নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। 3 জোটের রূপরেখার ভিত্তিতে প্রধান উপদেষ্টার দেয়া আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের ঘোষণাকে ইতিবাচক হিসেবে উল্লেখ করেন জামায়াতের এই শীর্ষ নেতা। তবে প্রয়োজনীয় সংস্কার, দোষী আওয়ামী লীগ নেতাদের বিচার, পিআর পদ্ধতি এবং জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন না হলে আন্দোলনে যাবেন ঘোষণা দেন তিনি। প্রধান উপদেষ্টা ফেব্রুয়ারিতে রোজার আগেই নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছেন। এটাকে আমরা ইতিবাচকভাবে দেখছি। আমরা লক্ষ্য করছি নির্বাচনের উপযুক্ত যে পরিবেশ থাকার কথা ছিল তা সরকার এখনো নিশ্চিত করতে পারেনি। নির্বাচনের আগে আমরা যে কয়েকটি দাবি দিয়েছি, এই দাবিগুলো পূরণ হওয়া অপরিহার্য। সংবাদ সম্মেলনে মঙ্গলবার প্রধান উপদেষ্টা কর্তৃক পাঠকৃত জুলাই ঘোষণাপত্রকে অপূর্ণাঙ্গ আখ্যা দেন আব্দুল্লাহ তাহের। বলেন, জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটেনি জুলাই ঘোষণাপত্রে। এই ঘোষণাপত্র ছিল একটি অপূর্ণাঙ্গ বিবৃতির মতো। এতে গণমানুষের প্রত্যাশার পরিপূর্ণ প্রতিফলন ঘটেনি। এতে পিলখানা হত্যাকাণ্ড, শাপলা হত্যাকাণ্ড, 28 অক্টোবরের হত্যাকাণ্ডের উল্লেখ নেই। জুলাই গণঅভ্যুত্থানে আলিম ওলামা, মাদ্রাসা শিক্ষক ও ছাত্র, প্রবাসী ও অনলাইন অ্যাক্টিভিস্টদের ভূমিকার কথা উল্লেখ নেই। বাংলাদেশের আপামর জনসাধারণ জুলাই জাতীয় ঘোষণাপত্রকে কেন্দ্র করে যে প্রত্যাশা নিয়ে অপেক্ষা করেছিল তা পূরণ না হয় জনগণের মাঝে দেশের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ ও উৎকণ্ঠা তৈরি হয়েছে। জুলাই সনদের আইনি ভিত্তির বাস্তবায়ন এই সরকারের আমলেই হতে হবে বলে সাফ জানিয়ে দেন জামায়াতের নীতি নির্ধারণী পর্যায়ের এই শীর্ষ নেতা। আমরা আমাদের দাবি নিয়ে আন্দোলন করব। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। ফেব্রুয়ারিতে নির্বাচন হলে আপত্তি নেই এনসিপির, তবে ভোটের আগে বিচার, সংস্কার, মাঠ প্রশাসনের নিরপেক্ষতা এবং লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতের দাবি জানিয়েছে দলটি। এদিকে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় উপেক্ষা করায় জুলাই ঘোষণাপত্র পরিপূর্ণতা পায়নি বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন। নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তরের প্রক্রিয়া শুরু করব। জাতির উদ্দেশ্যে ভাষণে ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণা দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ভোটের তারিখ নিয়ে আপত্তি নেই এনসিপির, তবে তার আগে বিচার দৃশ্যমান করা এবং সংস্কার বাস্তবায়ন দেখতে চায় দলটি। আমরা সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানাই। নির্বাচনে মাঠ প্রশাসনের নিরপেক্ষতা এবং লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতের দাবি করেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন। ফেব্রুয়ারিতে নির্বাচনের সময়সীমার কথা উল্লেখ করেছেন। সরকার যে সময়সীমার মধ্যে নির্বাচন আয়োজন করতে চায় তাতে আমাদের আপত্তির কোনো জায়গা নেই। নির্বাচনের পূর্বেই বিচারকে দৃশ্যমান করা এবং সংস্কারকে বাস্তবায়ন করা এ সরকারের অবশ্য কর্তব্য। একই সাথে নির্বাচনের পূর্বেই মাঠ প্রশাসনের নিরপেক্ষতা নিশ্চিত করা এবং লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা। জুলাই ঘোষণাপত্র স্বাগত জানালেও ঘোষণাপত্রটি পরিপূর্ণতা পায়নি বলে দাবি তার। শাপলা গণহত্যা, জুডিশিয়াল কিলিং, ভ্যাট বিরোধী আন্দোলন, 2018 সালের কোটা সংস্কার আন্দোলন এবং নিরাপদ সড়ক আন্দোলন, আবরার ফাহাদের হত্যার বিরুদ্ধে আগ্রাসন বিরোধী আন্দোলন, মোদী বিরোধী আন্দোলনের কথা এই ঘোষণাপত্রে উল্লেখ থাকলে ঘোষণাপত্র পরিপূর্ণ হতে পারত। এছাড়া জুলাই সনদে যে ঐক্যমত্য তৈরি হয়েছে, অন্তর্বর্তী সরকারকে দ্রুততম সময়ে তা বাস্তবায়নের আহ্বান জানান আখতার হোসেন। আমরা নতুন বাংলাদেশের স্বপ্নকে জারি রাখতে পেরেছি। শাবাব ওয়াসি, সময় সংবাদ, ঢাকা। নানা চ্যালেঞ্জ থাকলেও ফেব্রুয়ারিতে ভোট আয়োজনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। এখন সরকারের আনুষ্ঠানিক চিঠির অপেক্ষায় প্রতিষ্ঠানটি। আয়নার মতো স্বচ্ছ নির্বাচন করতে চান জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার বলেন, কোনো চাপ এলে বন্ধ করে দেওয়া হবে পুরো আসনের ভোট। নির্বাচন কমিশন আগামী রমজানের আগে 2026 সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করেন। জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মঙ্গলবার জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার ভাষণের মধ্য দিয়ে উঠে আসে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময়সূচি। সফলভাবে এগিয়ে যেতে পারে। অবসান ঘটে নির্বাচন কবে হবে তা নিয়ে রাজনৈতিক দলগুলো সহ দেশবাসীর জল্পনা কল্পনার।
এরপর দিন বুধবার সংবাদ সম্মেলন করে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন জানান ভোট প্রস্তুতির অগ্রগতি আর ইসির নানা চ্যালেঞ্জের কথা। ফেব্রুয়ারিতে নির্বাচন করার জন্য বিভিন্ন চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও আমরা কিন্তু আমাদের প্রস্তুতি এগিয়ে নিচ্ছি। ইনশাল্লাহ আমাদের কোনো প্রস্তুতিতে ঘাটতি হবে না। একদম একটা সুন্দর নির্বাচন করার জন্য যে ধরনের প্রস্তুতি আমাদের নেওয়া দরকার সেটা ইনশাল্লাহ আমরা নিচ্ছি। ইয়াঙ্গার জেনারেশনকে ইনক্লুড করার জন্য একটা ভোটার রেজিস্ট্রেশন আইনে আমরা একটা অ্যামেন্ডমেন্ট এনেছি, যাতে একটা কাট অফ ডেটে আরও কিছু নতুন ভোটারকে আমরা যাতে ইনক্লুড করতে পারি। যেদিন আমরা চিন্তা করবো যে অমুক দিন ভোট হবে, তার থেকে মাস দুয়েক আগে আমরা শিডিউলটা ঘোষণা করব। ইসি সবার জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে চায় উল্লেখ করে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা চান সিসি। ইলেকশনটাকে অ্যাজ ট্রান্সপারেন্ট অ্যাজ পসিবল করতে চাই, আয়নার মতো পরিষ্কার করতে চাই। মানে মানুষ দেখুক, বিশ্ববাসী দেখুক যে আমাদের আন্তরিকতার, আমাদের চেষ্টার কোনো ঘাটতি আছে কিনা। কোনো ব্যক্তির চেহারার দিকে তাকিয়ে আপনারা ডিলিমিটেশন করবেন না। ইসির প্রতি আস্থা ফেরাতে ম্যাসিভ অ্যাওয়ারনেসের মাধ্যমে কাজ করা হবে। একই সঙ্গে ভোটারদের অংশগ্রহণমূলক ভোট করার কথা জানান তিনি। আমাদের মূল মেসেজটা হচ্ছে আমরা এবার এই ইলেকশনটাকে পার্টিসিপেটরি করতে চাই, ভোটারদের ব্যাপক অংশগ্রহণ আমরা চাই। আমরা ম্যাসিভ অ্যাওয়ারনেস রেজিং করব। মানুষের যে একটা আস্থা ফিরিয়ে আনা, আসলে মানুষের তো দোষ দেওয়ার, ভোটারদেরকে দোষ দেওয়া লাভ নেই, ভোটারদেরকে কেন্দ্রে নিয়ে আসা। এদিকে নির্বাচনী সংবাদ সংগ্রহে ইসির নীতিমালা প্রত্যাখ্যান করে সিইসির কাছে স্মারকলিপি দিয়েছে ইসিবিতে কর্মরত সাংবাদিকদের সংগঠন আরএফইডি। কাউসারা চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। প্রধান উপদেষ্টার ভাষণ অনুযায়ী নির্বাচনের প্রস্তুতি শুরু হয়ে গেছে জানিয়ে ভোটের সময় এসপিদের লটারির ভিত্তিতে বদলি করা হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, প্রতিটি ভোট কেন্দ্রে একটি বডি ক্যামেরা দেওয়া হবে পুলিশকে। সারা দেশে আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় 8 লাখ সদস্য নিয়োজিত থাকবে বলেও জানান তিনি। সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। প্রধান উপদেষ্টা গতকালকে জাতির উদ্দেশ্যে যে ভাষণ দিয়েছে, ইলেকশন প্রিপারেশন সব শুরু হয়ে গেল। স্পেশালি পুলিশ ডিপার্টমেন্টে এসপি এবং ওসিদের, আপনাদেরও আমি হয়তো ইনভাইট করবো, আপনাকে এই অ্যাসোসিয়েশনের সভাপতি এবং সেক্রেটারি, তাদের সামনে আমরা লটারির মাধ্যমে তাদের এইগুলো, এই যে পোস্টিংটা আমরা করে দেব। বাহিনীগুলিকে আমরা ট্রেনিংয়ের ব্যবস্থা করতেছি এবং এখন ইলেকশন কমিশনেরও আমরা অনুরোধ করছি, তারা পুলিং অফিসার, প্রিজাইডিং অফিসার, তাদেরও ট্রেনিং করবে এবং আমরা আমাদের যে বাহিনীগুলিতে ট্রেনিংয়ের পর আমরা একটা মহড়াও দিব। আইন শৃঙ্খলা বাহিনীর সংখ্যা 8 লাখের মতো প্রায় থাকবে। আগামী নির্বাচনের জন্য কমিশন এখনো বাজেট দেয়নি উল্লেখ করে অর্থ উপদেষ্টা জানিয়েছেন, বাজেট অনুযায়ী প্রয়োজনীয় বরাদ্দ দেওয়া হবে। সকালে সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের সভা শেষে কথা জানান তিনি। বলেন, রফতানি পণ্যের উপর মার্কিন শুল্ক আরোপ নিয়ে এখনও যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি চূড়ান্ত হয়নি। চুক্তির আগে আরও দর কষাকষির সুযোগ রয়েছে। দেশের অর্থনীতিতে চ্যালেঞ্জ থাকলেও তা আগের চেয়েও ভালো অবস্থানে এসেছে বলে মন্তব্য করেন উপদেষ্টা। নির্বাচনের বাজেট মানে আমি যেটা বাজেটে রেখেছি, তারপরে যদি অনেক কিছু তাদের সে কন্টিনজেন্সি থাকে, বাড়তি কিছু থাকে, সেটা কোনো ক্রমেই তো আমরা এসে করব না। এখন তো চুক্তি সই হয়নি, কিন্তু আপনারা যে এখন শুনছেন, কিন্তু এটা ফর্মাল একটা চুক্তি হবে। সেখানে আমরা দেখব কোন কোন জায়গায় আমাদের ডিউটি কমাতে হবে, কি ইম্পোর্ট করতে হবে, একটু দেখে হয়তো আরেকটু ইসে করতে হবে। প্রিকেরিয়াস অবস্থায় ছিল আর্থিক দিক দিয়ে, এখন কিন্তু অনেকটা আমরা স্বস্তির জায়গায় আসছি। তবে ডেফিনেটলি চ্যালেঞ্জ আছে সামনে। প্রধান উপদেষ্টার ঘোষণার মধ্য দিয়ে নির্বাচনী ট্রেনের যাত্রা শুরু করেছে বলে মনে করেন বিশ্লেষকরা। ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজনকে অনিবার্য বাস্তবতা উল্লেখ করে তারা বলছেন, প্রধান উপদেষ্টার ভাষণের পর নির্বাচন নিয়ে আর কোনো সংশয় থাকতে পারে না। তবে ভোটের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করাই এখন মূল চ্যালেঞ্জ। এজন্য কাজ করতে হবে নির্বাচন কমিশন, প্রশাসন, রাজনৈতিক দলসহ সব পক্ষকে। কমিশনারের কাছে চিঠি পাঠাবো যেন নির্বাচন কমিশন আগামী রমজানের আগে 2026 সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করেন। আমরা সব জল্পনা কল্পনা আর সংশয়ের অবসান ঘটিয়ে অবশেষে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে জাতীয় নির্বাচনের একটি নির্দিষ্ট সময় ঘোষণা করলেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। অনেকের বিভিন্ন দাবি দেওয়া থাকলেও ফেব্রুয়ারিতে ভোট আয়োজনের সিদ্ধান্তে ইতিবাচক প্রতিক্রিয়াই জানিয়েছে রাজনৈতিক দলগুলো।
বিশ্লেষকরা মনে করেন সেনাপ্রধানের অবস্থান, লন্ডনে ডক্টর ইউনূসের সঙ্গে তারেক রহমানের বৈঠক, জনমত আর রাজনৈতিক দলগুলোর দাবির পরিপ্রেক্ষিতে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের ঘোষণা দেওয়া বর্তমান সময়ের অনিবার্য বাস্তবতা হয়ে উঠেছিল। আর্মির একটা চাওয়া ছিল, কিন্তু এটা আমরা স্বীকার করি বা নাই করি, কিন্তু অন্তরালে থেকে তাদের চাওয়া পাওয়াটাও ইম্পর্টেন্ট। সর্বোপরি তারেক জিয়ার সাথে যে বৈঠকটা, এই বৈঠকটা সিগনিফিক্যান্ট। বাংলাদেশের রাজনীতিতে এক বড় দল কি চায় সেটা ম্যাটার করে। তো সব মিলায় এটা ছিল অনিবার্য বাস্তবতার। প্রধান উপদেষ্টার এই ঘোষণার মধ্য দিয়ে বাংলাদেশ এখন নির্বাচনী ট্রেনে যাত্রা শুরু করলো। এটার পিছনে কাজ করেছে জনমত। বেশিরভাগ দল কিন্তু নির্বাচন এগিয়ে আনা হোক বা নির্বাচন দ্রুত হোক সেই দাবি জানিয়েছিল, বিএনপি সহ। বিশ্লেষকরা বলছেন, প্রধান উপদেষ্টার ঘোষণার পর নির্বাচন নিয়ে আর কোনো সংশয় থাকতে পারে না। এখন মূল চ্যালেঞ্জ হচ্ছে ভোটের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা। মূল যে সমস্যা সেটি হচ্ছে নির্বাচনটি কিভাবে হবে, কেমন হবে। 3টি নির্বাচনে মানুষ ভোট দিতে পারেনি, সেই যে ক্ষোভ বেদনা সেটি কি এই নির্বাচনেও থাকবে? এখন মূল দায়িত্ব হচ্ছে নির্বাচন কমিশনের, রাজনৈতিক দলগুলোর যারা নির্বাচনের অংশীদার এবং প্রশাসন। আমি কোনো অনিশ্চয়তা দেখি না। যদি কেউ কোনো কনস্পিরেসি করার চেষ্টা করে তাহলে সেটা ওয়ার্ক করবে বলে আমার মনে হয় না। যখন চিফ এক্সিকিউটিভ একটা তার সিদ্ধান্ত দেবেন তখন সেটা কেন ভায়োলেট হবে। বিশ্লেষকরা বলছেন, ভোটারদের নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগে সুষ্ঠু পরিবেশ আর সব পক্ষের সমান সুযোগ নিশ্চিতে কাজ করতে হবে এখন থেকেই। ভোটের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা হলে জনগণ আরও স্বস্তি বোধ করবে বলেও মনে করেন বিশ্লেষকরা। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। দেশের গণমাধ্যম এখনও স্বাধীন নয়। দলীয় সরকার এলে স্বাধীনতা খর্ব হওয়ার আশঙ্কা জ্যেষ্ঠ সাংবাদিক ও সম্পাদকদের। সিডাপ মিলনায়তনে সিজিএস আয়োজিত অনুষ্ঠানে ঐক্যমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন, সরকার সবকিছু ঠিক করে দিতে পারে না, নিজেদেরই অনেক কিছু পরিবর্তন করতে হবে। রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ গণমাধ্যম, তবে স্বাধীনতা ছাড়া এর ভূমিকা হয়ে ওঠে প্রশ্নবিদ্ধ। বিগত বছরগুলোতে নানামুখী চাপে বারবার খর্ব হয়েছে দেশের সংবাদ মাধ্যমের স্বাধীনতা। বুধবার রাজধানীর সিডাপ মিলনায়তনে এক আলোচনায় অভিযোগ উঠে, এখনও স্বাধীনভাবে কাজ করতে পারছে না গণমাধ্যম। ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন একজন সিনিয়র সাংবাদিক তিনি কথা বলছেন যে আমরা সব কথা বলতে পারছি না, কিন্তু সরকারিভাবে বলা হচ্ছে বাংলাদেশের সাংবাদিকরা এখন অতীতের যে কোনো সময় চাইতে স্বাধীনতা ভোগ করছে। কাজে স্বাধীনতার বাইরেও উঠে এসেছে গণমাধ্যম কর্মীদের বেতন ভাতা, চাকরির অনিশ্চয়তা, মালিক পক্ষের একপেশে আচরণ, সংবাদকর্মী ও সংগঠনগুলোর দলীয় লেজুর বৃত্তি। আমরা যদি নিজেদের কাছে প্রশ্ন করি, হাতে গোনা 2-3টা প্রতিষ্ঠানে পাওয়া যাবে, 1-2টা টেলিভিশন কিংবা সংবাদপত্রে যাদের লিখিত নীতিমালা আছে। কাঠামো ঠিক করতে গণমাধ্যম সংস্কার কমিশন গঠন করা হলেও তা ইতিবাচক ভূমিকা পালন করতে পারেনি বলে মনে করেন মানবজমিনের সম্পাদক মতিউর রহমান। রাজনৈতিক হাতিয়ার থেকে মুক্ত করতে হবে গণমাধ্যমকে, তাই নীতিমালা করার তাগিদ তার। বলেন যে এখন তো আমরা মুক্ত। হ্যাঁ, আমি মুক্ত। কখন? আমি মুক্ত যদি আপনার পক্ষে যায়। আপনার বিপক্ষে গেলে আমার চিন্তা আছে, আমি মব ভায়োলেন্সের শিকার হতে পারি। আমাদের সাংবাদিক বন্ধুরা এবং মিডিয়া হাউসগুলো যে সমস্ত সমস্যা সংকুলের মধ্যে আছে তাদেরকে কিভাবে খুব দ্রুত গতিতে এইসব শঙ্কা থেকে বের করে আনবেন। অতীতে যেমন অত্যন্ত গৌরবোজ্জ্বল ভূমিকা রেখেছিল, বিগত 16 বছর বাদ দিয়ে আগামীতেও যেন তারা রাখতে পারে। আলোচনায় অংশ নিয়ে জাতীয় ঐক্যমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ মনে করেন, মিডিয়া হাউসগুলো কর্পোরেট কোম্পানিগুলোর মধ্য থেকে বের হয়ে না আসতে পারলে স্বাধীন হবে না সংবাদ মাধ্যম। মিডিয়া হাউসগুলো অন্যান্য ব্যবসা বাণিজ্য সুরক্ষার ব্যবস্থা করে, শিল্ড হিসেবে ব্যবহৃত হয়। যতক্ষণ পর্যন্ত সেটা হবে ততক্ষণ পর্যন্ত আপনি মিডিয়ার স্বাধীনতার কথা যাই বলেন না কেন, এই ধরনের পুঁজির রক্ষা করতে, এবং শুধু পুঁজি না, সবচেয়ে বড় জিনিস যেটা সেটা হচ্ছে তাদের ইমিডিয়েট ইন্টারেস্ট প্রোটেক্ট করা ছাড়া গণমাধ্যমগুলো খুব একটা ভালো ভূমিকা পালন করতে পারছে না। পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিকদের রাজনৈতিক ভূমিকা পালন করা থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। অ্যাক্টিভেটেড কার্বন ডিওডোরাইজার যুক্ত কঙ্কা ফ্রিজে এক খাবারের গন্ধ অন্য খাবারে যেতে পারে না।
বিমানবন্দর থেকে প্রবাসী স্বজনকে নিয়ে ফেরা হলো না বাড়ি। নোয়াখালীর বেগমগঞ্জে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায় খালে। 4 শিশুসহ ঘটনাস্থলেই প্রাণ যায় একই পরিবারের 7 জনের। মর্মান্তিক এই ঘটনায় নিহতদের গ্রামের বাড়ি লক্ষ্মীপুরে চলছে শোকের মাতম। চালক ঘুমিয়ে পড়ায় দুর্ঘটনা বলে অভিযোগ স্বজনদের। অন্যদিকে সুনামগঞ্জে মিনি বাস ও সিএনজি অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে 2 শিক্ষার্থী সহ 3 জন নিহত হয়েছেন। বিমানবন্দর থেকে প্রবাসী স্বজনকে নিয়ে ফেরা হলো না বাড়ি। সড়ক দুর্ঘটনা কেড়ে নিল 4 শিশুসহ 7 জনের প্রাণ। বুধবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ওমান প্রবাসী বাহার উদ্দিনকে নিয়ে গ্রামের বাড়ি লক্ষ্মীপুরে ফিরছিলেন পরিবারের 11 জন। নোয়াখালীর বেগমগঞ্জে হঠাৎ মাইক্রোবাসের নিয়ন্ত্রণ হারান চালক। এক পর্যায়ে রাস্তার পাশের খালে পড়ে যায় মাইক্রোবাসটি। ঘটনাস্থলেই মারা যান 7 জন। স্বজনদের অভিযোগ, চালক ঘুমিয়ে পড়ায় এই দুর্ঘটনা। ঘুমেছিল ওই কারণে যায়, ঘুমাতে গাড়িটা ডাইনে ঢুকে যায়, খালে উড়ে গেছে, ওই কারণে অ্যাক্সিডেন্ট হয়েছে, দুর্ঘটনা। গাড়িতে মোট 11 জন লোক ছিল আর পরবর্তীতে আমরা ওখানে পৌঁছার পরে হাইওয়ে পুলিশকে ফোন দিলে ওখানে ওনারা রেকন ব্যান দিয়ে যখন গাড়িটাকে উপর নিয়ে আসে তখন আমাদের লোকজন উদ্ধার করে পুলিশের হাতে হস্তান্তর করে। এদিকে নিহতদের গ্রামের বাড়ি লক্ষ্মীপুরের পশ্চিম চৌপন্ডি গ্রামে চলছে মাতম। একসঙ্গে পরিবারের 7 জনকে হারিয়ে দিশেহারা স্বজনেরা। কয়েকবারে কইছে গাড়ি সাইড করে খাড়াই তুমি ঘুম যাইলেও মানে কয় না চলবো যাইম যাইমের মধ্যে আইতে কয়েক জায়গাতে গাড়ি কিনে বেচকি দিছে। ড্রাইভার উপযুক্ত বিচারক যেন সামনে কোন ড্রাইভারই কাজ না করে, এই ভুল কেউ আর না করে, ঘুমোথায় গাড়ি চালান এই কাজ কেউ না করে। এদিকে সিলেট সুনামগঞ্জ মহাসড়কের বাহাদুর এলাকায় মিনিবাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে 2 শিক্ষার্থী সহ 3 জন নিহত হয়েছে। কনক আজাদ, সময় সংবাদ। জুলাইয়ে যেখানে $400 কোটি রফতানি আয় ঘরে তুলেছে তৈরি পোশাক, সেখানে $13 কোটি নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে চামড়া শিল্প। আর নামমাত্র আয় করে যেন বিশ্ববাজারে খুঁড়িয়ে চলছে পাট, প্লাস্টিক, হোম টেক্সটাইল। এদিকে স্বাধীনতার 5 দশক পর যেন বিশ্ববাজারে সবে পথ চলা শুরু করেছে সম্ভাবনার বাইসাইকেল, ওষুধ আর আসবাবপত্র শিল্প। রপ্তানি পণ্যে বৈচিত্র্যহীনতার কারণ হিসেবে পোশাক শিল্পের উপর বেশি নির্ভরতাকে দায়ী করছেন অর্থনীতিবিদরা। আর রপ্তানি সহায়ক কাঁচামাল আমদানি নীতির অভাবকে সামনে আনছেন উদ্যোক্তারা। কামরুল হাসান সবুজের রিপোর্ট। বছর ব্যবধানে 24.5% বেশি প্রবৃদ্ধি নিয়ে গেল জুলাইয়ে $396 কোটি 27 লাখ পণ্য রপ্তানি করেছে তৈরি পোশাক খাত, যা মোট রপ্তানি আয়ের 83%। পোশাক শিল্পের রপ্তানি আয় যখন ছুঁই করছে 400 কোটির ঘর, তখন দ্বিতীয় অবস্থানে থাকা চামড়া শিল্পের রপ্তানি আয় মাত্র $12 কোটি 74 লাখ। তৈরি পোশাক ও চামড়ার পর আর কোনো খাতের রপ্তানি আয় পার হয়নি $10 কোটি গণ্ডি। $6 কোটি 81 লাখ নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে হোম টেক্সটাইল। $5 কোটি 82 লাখ রপ্তানি আয় ঘরে তুলেছে চতুর্থ অবস্থানে থাকা প্রকৌশল পণ্য। $5 কোটি 54 লাখ নিয়ে পঞ্চম অবস্থানে রয়েছে পাট শিল্প। বাণিজ্য নীতিতে আমরা যথেষ্ট পরিমাণে পণ্যের ডাইভার্সিফিকেশন করতে পারি নাই, এটা যেমন সত্যি কথা। এটার সঙ্গে যোগ ছিল আমরা স্বল্পোন্নত দেশ ছিলাম, আমাদের জন্য সবচেয়ে লুক্রেটিভ ছিল হচ্ছে রেডিমেড গার্মেন্টসে যাওয়া, এবং সেখানে আমরা অতিমাত্রায় কনসেন্ট্রেট করেছে। জুলাইয়ের রপ্তানি আয়ের হিসাবে ষষ্ঠ অবস্থানে রয়েছে চামড়ার জুতা, স্যান্ডেল বাদে অন্যান্য পাদুকা শিল্প। তুলা ও তুলার সুতা কাপড় থেকে এসেছে সপ্তম শীর্ষ রপ্তানি আয়। বড় সমস্যা হলো যে এটার মধ্যে স্ট্যাবিলিটি নাই। ছোট ছোট সেক্টরে দেখেছি হঠাৎ হয়তো একটুখানি বেড়েছে, আবার একটু কমে যাচ্ছে, কোনো বছর 2-3 বছর যদি বাড়ে আবার একটু কমে যায়, তার মানে হলো আমার বাজারটা আমি ধরে রাখতে পারছি না এরকম ভাবে। প্রায় $700 কোটি বিশ্ববাজারে গেল জুলাই মাসে মাত্র $40 লাখ রপ্তানি আয় ঘরে তুলেছে এবারের বর্ষপণ্য আসবাবপত্র। উদ্যোক্তারা বলছেন রপ্তানি সহায়ক কাঁচামাল আমদানি নীতি না থাকায় বাজার ধরতে পারছেন না তারা। এত বড় একটা মার্কেট, সেই মার্কেটে আমরা যদি ঢুকতে হয় তাহলে আমাদেরকে ওইভাবে আসলে চিন্তা করতে হবে। ম্যাক্সিমাম র মেটেরিয়ালসগুলো আমরা আসলে ইম্পোর্ট করে থাকি। এই ইম্পোর্ট প্রোডাক্টগুলোর যেই প্রাইস, যে ট্যাক্স, এটা দিয়ে আসলে আমরা কম্পিটিশনে আমরা টিকতে পারছি না। সম্ভাবনাময় ওষুধ শিল্পের রপ্তানি আয় বছর ব্যবধানে 61.85% বেড়ে জুলাইয়ে $1 কোটি 90 লাখ হলেও নেই শীর্ষ 10-এ। শীর্ষ 10-এর বাইরে থাকা বাইসাইকেলের রপ্তানি আয় গেল জুলাই মাসে হয়েছে $1 কোটি 21 লাখ। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। বগুড়ায় ভারী বর্ষণে শহরের সড়ক, খেলার মাঠ, এমনকি শিক্ষা প্রতিষ্ঠান পানিতে তলিয়ে গেছে।
নালার নোংরা পানি ঢুকে পড়েছে বাসাবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে। ড্রেনেজ অব্যবস্থাপনায় এমন ভোগান্তি অভিযোগ বাসিন্দাদের। পৌর কর্তৃপক্ষের উদাসীনতাকে দায়ী করেন তারা। সড়ক চাপিয়ে সরকারি আজিজুল হক কলেজ ক্যাম্পাস ডুবেছে জলাবদ্ধতায়। নালার নোংরা পানি ঢুকে পড়েছে বাসাবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে। ভারী বর্ষণে বগুড়া শহরে অন্তত 20টি এলাকা তলিয়ে গেছে। স্থানীয়দের দাবি, ড্রেনেজ অব্যবস্থাপনার কারণে একটু বৃষ্টি হলেই বাড়ে জনভোগান্তি। অথচ গত 2 দশকে পৌরসভা জলাবদ্ধতা নিরসনে কোনো উদ্যোগই নেয়নি। অবস্থা আসলে খারাপ। এটা ক্যাম্পাস আসলে মনে হচ্ছে না, এটা কলেজ না, একটা সমুদ্র বন্দর এলাকার মতো হয়ে গেছে। দ্রুত আমাদের জলাবদ্ধতা থেকে আপনারা মুক্তির একটা ব্যবস্থা করেন, যাতে সাধারণ শিক্ষার্থীরা নির্বিঘ্নে ক্যাম্পাসে যাতায়াত করতে পারে। তবে পৌর কর্তৃপক্ষ বলছে, জলাবদ্ধতা নিরসনে ইতিমধ্যে 30 কোটি টাকার একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এছাড়াও 100টি ড্যাম পরিষ্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। বগুড়া পৌরসভার জলাবদ্ধতা নিরসনে 150 কোটি টাকার 2টি প্রকল্প হাতে নিয়েছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। আব্দুল আউয়াল, সময় সংবাদ, বগুড়া। এবার দেখে নেব আজকের বাতাসের মান সূচক। বায়ুমান বিষয়ক সংস্থা IQAir এর সূচক অনুযায়ী বাংলাদেশে এখনকার বাতাসের মান। ঢাকা বিভাগের বায়ুর মান 105, যা সহনীয়। বাতাসের আর্দ্রতা 66%। চট্টগ্রাম বিভাগের বায়ুর মান 73, এটিও সন্তোষজনক। বাতাসের আর্দ্রতা 76। রাজশাহী বিভাগের বায়ুর মান 151, যা সহনীয়। আর্দ্রতা 73। সিলেট বিভাগের বায়ুর মান 68, এটি সন্তোষজনক। বাতাসের আর্দ্রতা 73%। খুলনা বিভাগের বায়ুর মান 79, যা সন্তোষজনক। বাতাসের আর্দ্রতা 66। বরিশাল বিভাগের বায়ুর মান 83, এটিও সন্তোষজনক। আর্দ্রতা 75। রংপুর বিভাগের বায়ুর মান 106, যা সহনীয়। বাতাসের আর্দ্রতা 69। ময়মনসিংহ বিভাগের বায়ুর মান 102, এটিও সহনীয়। বাতাসের আর্দ্রতা 67%। সারা দেশে বায়ুর মান সবচেয়ে ভালো সিলেটে 68 আর সবচেয়ে খারাপ রাজশাহীতে 151। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। নির্বাচন পেছাতে ষড়যন্ত্র করছে পতিত শক্তি, দাবি বিএনপি নেতাদের। ফ্যাসিবাদ বিরোধী ঐক্যের ডাক। গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার সুযোগ কাজে লাগানোর আহ্বান। পেয়ার পদ্ধতিতে ভোট না হলে আন্দোলনের হুঁশিয়ারি জামায়াতের। সংস্কার বিচারে জোর। প্রশাসনের নিরপেক্ষতা ও লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতের দাবি এনসিপির। এবং চ্যালেঞ্জ থাকলেও ফেব্রুয়ারিতে ভোট আয়োজনে প্রস্তুত ইসি। সরকারের আনুষ্ঠানিক চিঠির অপেক্ষা। কোনো চাপ এলে পুরো আসনে ভোট বন্ধের হুঁশিয়ারি সিইসির। এই ছিল সময় সংবাদে, সঙ্গেই থাকুন সময়ের।